মে মাসের এক রাতে পাকিস্তান বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান নিঃশব্দে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভেতরে ছিল একটি ভারী কার্গো। সেই কার্গোর ভেতর থেকে বের হলো একটি পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের সিমুলেটর। 1971 সালের পর প্রথমবারের মতো পাকিস্তানি সামরিক সরঞ্জাম বাংলাদেশের মাটিতে পা রাখল। থামুন একটু, 1971 মুক্তিযুদ্ধ, গণহত্যা, সেই পাকিস্তানের সামরিক হার্ডওয়্যার এখন ঢাকায়। এটা কি শুধু একটা বিমান সিমুলেটর, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক পরিকল্পনা, যেখানে বাংলাদেশকে টেনে আনা হচ্ছে পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের নতুন সামরিক জোটে? আজকে আমরা জানব এই জোট কি, কেন তৈরি হলো, বাংলাদেশকে কেন দরকার, এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কি কি সুফল বয়ে আনতে পারে। তো চলুন শুরু করা যায়। 2025 সালের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে গেল। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্র যখন সৌদি আরবের তেল অবকাঠামোয় আঘাত হানল, তখন রিয়াদ আমেরিকার দিকে তাকালো, কিন্তু ওয়াশিংটন থেকে এলো না কোনো কার্যকর সামরিক সাড়া। সেই ধাক্কায় সৌদি আরব একটি সিদ্ধান্ত নিল, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ঠিক সেই মাসেই পাকিস্তান ও সৌদি আরব সই করল স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, সংক্ষেপে SMDA। অর্থাৎ একজনের উপর আক্রমণ হলে অপরজন সামরিকভাবে পাশে দাঁড়াবে। এরপর 2026 সালের মার্চ মাসে রিয়াদে বসল তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা হলো একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরির। পশ্চিমা বিশ্লেষকরা এটাকে ডাকছেন মুসলিম ন্যাটো বলে। ন্যাটো যেমন আমেরিকা কেন্দ্রিক পশ্চিম সামরিক জোট, এটি তেমনই, তবে মুসলিম বিশ্বের শক্তিগুলোকে কেন্দ্র করে। তুরস্ক আনছে ন্যাটো মানের সামরিক প্রশিক্ষণ আর বায়কটার ড্রোন। পাকিস্তান আনছে পারমাণবিক সক্ষমতা আর JF-17 যুদ্ধ বিমান। সৌদি আরব আনছে অর্থাৎ অর্থ আর তেলের ভার। আর এই জোটে এখন চোখ পড়ছে বাংলাদেশের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, এই জোটে বাংলাদেশকে কেন দরকার? পাকিস্তান, সৌদি, তুরস্কের মতো শক্তিধর দেশগুলোর কাছে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশ কেন এত গুরুত্বপূর্ণ? উত্তরটা একটা মানচিত্রে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের প্রবেশদ্বার, পূর্বে মিয়ানমার হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তরে ও পশ্চিমে ভারত। অর্থাৎ বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার কেন্দ্রে একটি কৌশলগত বিন্দু। যে বিন্দুতে যে পতাকা উড়বে সে পুরো অঞ্চলের উপর প্রভাব বিস্তার করবে। পাকিস্তানের জন্য বাংলাদেশ মানে ভারতের পূর্ব প্রান্তে একটি বন্ধু রাষ্ট্র, যা ভারতকে দুই দিক থেকে চাপে রাখতে পারে। তুরস্কের জন্য বাংলাদেশ মানে 17 কোটি মুসলিম জনগোষ্ঠী সহ একটি নতুন অস্ত্র বাজার। সৌদি আরবের জন্য বাংলাদেশ মানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবাসী শ্রমিক সরবরাহকারী দেশ। সম্পর্ক ভালো থাকলে গালফে বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত। অর্থাৎ তিন পক্ষেরই ভিন্ন ভিন্ন স্বার্থ আছে বাংলাদেশকে ঘিরে, কিন্তু লক্ষ্য একটাই, ঢাকাকে এই নতুন অক্ষের কাছে টানা। ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে এবং প্রতিটি ঘটনা আলাদা নয়, এগুলো একটি বড় পরিকল্পনার অংশ। 2026 সালের জানুয়ারি মাসের 6 তারিখে ইসলামাবাদে বসলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর। আলোচনায় উঠে এলো JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা, প্রশিক্ষণ সহযোগিতা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা। মে মাসে সেই JF-17 পূর্ণাঙ্গ সিমুলেটর পৌঁছে গেল ঢাকায়। বাংলাদেশের পাইলটরা পাকিস্তানি ঘাঁটিতে প্রশিক্ষণ নিতে গেলেন। একই সময়ে খবর এলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আর্মি চিফ ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির ঢাকায় 3 দিনের সফরে আসতে পারেন। সফরের আলোচ্য সূচিতে রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আধুনিকায়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সহায়তা এবং যৌথ ও সামরিক মহড়া। পাকিস্তান হাইকমিশন সরকারিভাবে এই সফর নিশ্চিত করেনি, কিন্তু যা ঘটেছে তা অস্বীকার করার উপায় নেই। দুই দেশের সামরিক সম্পর্ক 1971 সালের পর সবচেয়ে উষ্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই খবর যখন ছড়িয়ে পড়ল, নয়াদিল্লিতে নীরব আতঙ্ক তৈরি হলো।
কারণটা বুঝতে মানচিত্রের দিকে আরেকবার তাকান। ভারত এখন পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং যদি বাংলাদেশেও ঢলে পড়ে পাক চীন অক্ষের দিকে, তাহলে পূর্বেও চাপ। অর্থাৎ ভারত ঘেরাওয়ের একটি কৌশলগত বৃত্ত সম্পূর্ণ হওয়ার পথে। ভারতের মনোহর পারবিক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্ট্র্যাটেজিক গবেষক নিহার নায়েক স্পষ্ট বলেছেন, যে F-17 চুক্তি হলে সেটা শুধু বিমান কেনা নয়, এটা হবে বাংলাদেশের কৌশলগত অবস্থানের একটি ঘোষণা। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে ভারত তার পূর্ব সীমান্তে সামরিক মোতায়েন আরও বাড়াবে, বাংলাদেশের সাথে বাণিজ্য ও পানি আলোচনা আরও কঠোর অবস্থান নেবে এবং হাসিনা প্রত্যর্পণ ইস্যুকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। অন্যদিকে এশিয়া টাইমসের বিশ্লেষণ বলছে, বাংলাদেশ যে F-17 এলে ভারত, চীন, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা সরাসরি বঙ্গোপসাগরের দরজায় এসে পৌঁছাবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আসলেই এই জোটে যাচ্ছে? এখানে একটু থেমে অন্য পক্ষের কথাও শুনতে হবে। অনেক বিশ্লেষক বলছেন, বাংলাদেশ এই জোটে যোগ দিচ্ছে এটা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের ঐতিহাসিক পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তারেক রহমানের সরকার একই সাথে চীনের সাথে 15টি MOU সই করেছে, আবার আমেরিকার সাথে SCSA GSMOI চুক্তির আলোচনা চালাচ্ছে। এপ্রিল 2026-এ ফ্রান্স থেকে কেনা হয়েছে থালেস গ্রাউন্ড মাস্টার 403M রাডার সিস্টেম। এপ্রিলেই যুক্তরাজ্য থেকে কেনা হয়েছে নৌবাহিনীর একটি জাহাজ। অর্থাৎ বাংলাদেশ একটি বিশেষ দিকে ঝুঁকে পড়েনি, বরং সব দিক থেকেই অস্ত্র ও সহযোগিতা নিচ্ছে। চ্যাথাম হাউজের বিশ্লেষণ বলছে, বাংলাদেশ মাল্টিপোলার স্ট্র্যাটেজি অনুসরণ করছে, অর্থাৎ একাধিক পরাশক্তির সাথে সম্পর্ক রেখে নিজের দর বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভারসাম্যের খেলা কতদিন টিকবে? বাংলাদেশের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া যত সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। যে F-17 কিনলে কি হবে? অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষণ বলছে, যে F-17-এর প্রাথমিক অ্যাভিওনিক চীনের KL-Z-7A রাডার ব্যবহার করে। প্রধান ক্ষেপণাস্ত্র চীনের PL-15, আর লজিস্টিক্সে চীন ও পাকিস্তানের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রতিটি যন্ত্রাংশের জন্য, প্রতিটি সফটওয়্যার আপডেটের জন্য বাংলাদেশকে ইসলামাবাদ ও বেইজিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। এদিকে বাংলাদেশের অর্থনীতিও নাজুক। IMF-এর জানুয়ারি 2026-এর রিপোর্ট অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চাপে। এই পরিস্থিতিতে 400 থেকে 720 কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি দেশের অর্থনীতির উপর কি চাপ ফেলবে, সেটাও ভাবার বিষয়। আর ভারত যদি বাণিজ্য আরও সীমিত করে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কিংবা পানি আলোচনায় আরও কঠোর হয়, সেই ধাক্কাও সামলাবে কে? 1971 সালে পাকিস্তান যখন বাংলাদেশের মাটিতে গণহত্যা চালাচ্ছিল, তখন তুরস্ক ও সৌদি আরব পাকিস্তানের পক্ষে ছিল। সেই ইতিহাস এখনও মুছে যায়নি। কিন্তু ভূরাজনীতির বাস্তবতা হলো, ইতিহাস এবং স্বার্থ সবসময় একই পথে হাঁটে না। মধ্যপ্রাচ্যে মুসলিম ন্যাটো গঠিত হচ্ছে ইরানি হুমকির বিরুদ্ধে, তবে ইরান কিন্তু মুসলিমদের জন্য হুমকি নয়। দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে। আমেরিকা চাইছে বাংলাদেশকে তার ইন্ডো প্যাসিফিক কৌশলের অংশ বানাতে। এই তিনমুখ টানে বাংলাদেশ এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তারেক রহমানের সরকার যদি পাকিস্তান, সৌদি, তুরস্কের এই নতুন অক্ষের দিকে ঝুঁকে পড়ে, ভারত ও আমেরিকার সাথে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? আর যদি ভারসাম্যের নীতিতে থেকে সব পক্ষকে খুশি রাখার চেষ্টা করে, সেই ভারসাম্য আদৌ সম্ভব? যখন প্রতিটি পরাশক্তি চাইছে বাংলাদেশকে নিজের ঘরে টেনে নিতে, 17 কোটি মানুষের এই দেশের পরবর্তী পদক্ষেপ শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে।